আশেপাশে ভারত নেই, তারা কিন্তু না খেয়ে থাকে। কাশ্মীরের প্রতিটি 20 জন সিভিলিয়ান্সের বিপরীতে একজন ভারতীয় সৈন্য মোতায়েন করা। ঐতিহাসিকভাবে ভারত আসলে তার আমরা ফরেন পলিসি বলি, সেই ফরেন পলিসিভাবে সে তার প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটা দাদাগিরি সুলভ আচরণ করে, বড় ভাই সুলভ আচরণ করে, একটা ডিক্টেটরশিপ একটা দেখায় তারা। এইটাই তাদের ফরেন পলিসি, এইটাই তাদের ফরেন পলিসির নেচার। বাট আমরা মনে করি যে ভারত যে এখন যে অবস্থানে আছে সে কিন্তু তার প্রতিবেশী যারাই ছিল, যাদেরকে সে ডিকটেট করতে চেয়েছে, সেই কেউ কিন্তু তার বন্ধু নেই, সে কিন্তু সবাইকে হারিয়েছে। ভারত এখন হলো গিয়ে প্রতিবেশীদের দিক থেকে ফ্রেন্ডলেস হয়ে গিয়েছে। এটা কিন্তু ভারতের জন্য খুবই আশঙ্কাজনক। ভারত এই মুহূর্তে এর জন্য আসলে মরিয়া হয়ে উঠেছে, যে কোনো রাষ্ট্রকে আসলে কবজা করার জন্য। এবং ওই ভাবে ভৌগোলিক জায়গা থেকে বিচার করলে বাংলাদেশ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে হলো গিয়ে সে খুব সহজে অ্যাকুমুলেট করতে পারে এবং যেখান থেকে সে ফায়দা লড়তে পারে। এবং ঐতিহাসিকভাবে সে এটা করে এসছে আওয়ামী ফ্যাসের সুবিধাভোগীদের মধ্য দিয়ে। যেহেতু সেই হাতছাড়াটা হয়ে গেছে এবং আওয়ামী ফ্যাসের যেই হাসিনা ছিল, সেই হাসিনা এই জায়গাটা, হাসিনাকে আমরা বাংলাদেশের জনগণ হটিয়ে দিয়েছে। এখন আসলে ভারত মরিয়া হয়ে উঠেছে, যে কোনোভাবে হোক তার যে হলো গিয়ে এই অবস্থানটা সে হারিয়ে ফেলেছে, এই ফ্যাসিবাদী যে সুযোগ সুবিধাগুলো সে হারিয়ে ফেলেছে, সেই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য। এই জন্যই আসলে হলো ভারত মরিয়া। ভারত চেষ্টা করছে যে নানাভাবে আঙ্গিকে আমাদের এই গভর্নমেন্টকে বিতর্কিত করা, অভ্যুত্থানকে বিতর্কিত করা, এবং সেই সাথে আমাদের যে লেজিটিমেসি সেটা নষ্ট করে ভারতীয় আধিপত্যকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা। এটাকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না, হতে দেবে না। একটি রক্তের উপর মারিয়া যেই গণ অভ্যুত্থান হয়েছে, এত শহীদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গভর্নমেন্ট বসেছে, যেই অভ্যুত্থান হয়েছে, সেই বিপ্লবী স্পিরিট, বিপ্লবী আকাঙ্ক্ষাকে বাংলাদেশের জনগণ কখনোই সে ম্লান হতে দেবে না। বর্তমান যে হলো গিয়া রাষ্ট্র কাঠামো, এই নেশন স্টেটের মাঝে যুদ্ধ কিন্তু খুবই কঠিন জিনিস, মানে যুদ্ধ প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবং তার উপর হলো গিয়া বাংলাদেশের যেখানের ভিতরে 18 থেকে 20 কোটি জনগণ আছে, সেরকম একটা রাষ্ট্রে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। বর্তমান ভারতের যত এত বড় সেনাবাহিনী, যাদেরকে আমরা মিলিটারি সুপার পাওয়ার বলতেছি, সুপার পাওয়ারদের একজন, তাদের কিন্তু প্রায় অর্ধেক সৈন্য হলো গিয়ে কাশ্মীরে পজিট করা। কারণ কাশ্মীরের প্রতিটি 20 জন সিভিলিয়ান্সের বিপরীতে একজন ভারতীয় সৈন্য মোতায়েন করা। কাশ্মীর কিন্তু খুবই ফাঁকা জায়গা, আপনারা দেখতে পেয়েছেন যে কাশ্মীর আসলে ওইরকম জনবহুল এলাকা না। বাট বাংলাদেশের মতো যদি এরকম একটা এত জনবহুল এলাকার ভিতরে যদি ফাইট করতে যায়, মানে এইটা আসলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে আসলে ক্যাপাসিটি নাই। এরকম একটা বন্ধুর ভূমিতে এসে তারা ফাইট করে যাবে এত জনগণ আছে, এইটা আসলে হলো গিয়ে বলা যায় যে অলিক কল্পনা। এবং ভারত এটার জন্য সাফার করবে। ভারত নিজেদেরও এই ব্যাপারটা বোঝা উচিত যে ভারত বহু জাতি, বহু ভাষার দেশ, অনেকগুলো স্টেট তাদের মাঝে আছে, যাদের মাঝে অনেকেই স্বাধীনতাকামী। ভারত যদি নিজেদের মাঝে হলো যুদ্ধ খেলাটাকে উস্কে যায়, এটা তাদের ইন্টারনালি সাফার করবে। এবং এমনও হতে পারে, হু নোস, যে ভারতেই হলো গিয়ে আমাদেরকে দখল করতে এসে আমাদের সাথে কিছু করতে পারলো না, এখানে মার খেয়ে গেল, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হতেই পারে। ভারত আসলে আমার মনে হয় না এই রিস্ক নিবে। এগুলো আসলে ফাঁকা বুলি হিসেবে আমরা দেখি। আর যদি ভারত কোনো প্রকার পদক্ষেপ নেয়, বাংলাদেশের জনগণ যেভাবে হলো গিয়ে 71-এ বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, যেভাবে 24-এ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আবারও প্রয়োজনে এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করবে। কিন্তু কোনো পরাশক্তি, কোনো অপশক্তি, কোনো ফ্যাসিবাদী শক্তিদেরকে আমরা কখনো মেনে নিব না, আমরা মাথা নত করবো না তাদের। প্রত্যেকটি রাষ্ট্রের মাঝে আসলে হলো গিয়ে প্রতিবেশী, আমরা কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারি না, আমরা হয়তো বা বন্ধু চেঞ্জ করতে পারি। যেহেতু প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই আসলে হলো গিয়ে দুটো রাষ্ট্রের জন্য কল্যাণজনক, তাই তাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য তাদেরকে আসলে কাফফারা দিয়ে আসতে হবে এত বছর তারা যে অত্যাচারটা করেছে। আমাদের সম্পর্কটা হওয়া উচিত হলো গিয়ে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায্যতার হিস্সা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, রেসপেক্টের ভিত্তিতে, আমরা যেটাকে মিউচুয়াল রেসপেক্ট বলি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট এবং ন্যায্য হিস্সার ভিত্তিতে। এর বাইরে কখনোই একটা ইসের সাথে, অন্য একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা কখনোই সম্ভব হবে না। তখন আসলে এটা একটা হিস্সার লড়াইতে রূপান্তরিত হবে এবং বাংলাদেশের জনগণ সবসময় হিস্সার লড়াইয়ের জন্য ফাইট করে জিতে আসতে জানে। শুধুমাত্র হলো গিয়ে বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোনো ফ্যাসিস্টকে আবার বাংলাদেশের মাঠের ভিতরে হলো গিয়ে পুনরস্থাপন করা, তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা, বা তাকে হলো গিয়ে সাবেক প্রধানমন্ত্রী সম্বোধন করা, এটা গণ অভ্যুত্থানের সাথে হলো গিয়ে বেইমানি, এটা শহীদের রক্তের সাথে বেইমানি, এটা করা যাবে না। এবং ভারতীয় মিডিয়া যা করে সেটা আসলে প্রোপাগান্ডারই অংশ। তাদের মিডিয়া আসলে হলো গিয়ে খুবই বাজে, ন্যারো মাইন্ডেড সিলি। তারা হলো গিয়ে ফ্যাক্টের থেকে প্রোপাগান্ডাতে বিশ্বাস করে এবং ওইটাই হলো গিয়ে তাদের মূলধন। এই মূলধনের বাইরে তারা যেতে পারবে না, এইটাই হলো গিয়ে বাস্তবতা। পৃথিবীর মাঝে হলো গিয়ে যতগুলো রাষ্ট্রের মাঝে হলো গিয়ে সম্পর্ক বাজে আছে, যে দুটো রাষ্ট্রের মাঝে ক্ল্যাশ আছে এবং অনেক ক্ষেত্রে হলে একজন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে স্বীকার করে না, এরকম সংখ্যাটা খুব কম। এর মাঝে হলো গিয়ে চীন এবং তাইওয়ান। প্রত্যেকেই দাবি করে তারাই আসল চীন, এবং প্রত্যেকেই আসলে অন্য রাষ্ট্রের অবস্থানকে, অন্য রাষ্ট্রের যে এক্সিস্টেন্স সেটাকে স্বীকার করে না। এখন চীন এবং তাইওয়ানের মাঝে কি বাণিজ্য সম্পর্ক আটকে আছে কিনা? না। চীন এবং তাইওয়ানের মাঝে যে বাণিজ্য সম্পর্ক, সেটা বাংলাদেশের প্রায় বাজেটের চেয়েও বেশি। অনেক সময় এরকমও দেখা যায়। আপনি যদি এটা দেখেন যে ওখানে $200 বিলিয়ন থেকে বেশি তাদের বাণিজ্য আদান প্রদান হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে।
সেটা কিন্তু থেমে নেই। ওইটা কেন রয়েছে? কারণ তারা জানে একে অপরের প্রতি তারা নির্ভরশীল। ভারতও আমাদের প্রতি নির্ভরশীল, বাংলাদেশও কিছু ক্ষেত্রে ভারতের প্রতি নির্ভরশীল। বাস্তবতা হলো ভারত আমাদের কাছে উপর আরও অনেক বেশি নির্ভরশীল। ভারতের যতজন শ্রমিক আমাদের এখানে কাজ করে, আমরা এমন অনেক কিছুই করি যেগুলো আসলে ভারতের ক্যাপাসিটির জায়গা থেকে নেই। আমরাও কিছু জায়গা থেকে আসি, আমরা মূলত হলো গিয়ে কাঁচামালের জায়গা থেকে তাদের জন্য সাফার করি, যেখান থেকে আমরা আটকে যাই। এর কিন্তু বিকল্প সোর্স আছে। হয়তো বা আমাদের কষ্ট হবে, আমাদের দামটা বেশি পড়বে, বাট কখনো আসলে পৃথিবীর কোনো রাষ্ট্র আসলে আটকে থাকে না। যাদের আশেপাশে ভারত নেই তারা কিন্তু না খেয়ে থাকে না।